বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশজুড়ে সমাবেশ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় কনকনে শীত, ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত। ব্যয় বাড়ছে, চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাস্তবায়নের সময়সীমা বাড়বে। শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি ২১ দেশের সংবাদে। আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইন। এছাড়াও সংবাদে আরও থাকছে, স্বপ্নের সেতু দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসছে মানুষ, আনন্দে ভাসছেন তারা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্য বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে দেশব্যাপী চলছে প্রতিবাদ। রাস্তায় নেমে এসেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রাজধানী বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সমাবেশ পালন করেন সরকারি কর্মকর্তারা। কর্মকর্তা অ্যাসোসিয়েশনের ব্যানার নিয়ে সকাল থেকেই সম্মেলন কেন্দ্রে হাজির হন তারা। মুখ্য সচিব আহমেদ কাইকাউসের সভাপতিত্বে কর্মসূচিতে যোগ দেন ২৮টি ক্যাডারের কর্মকর্তারা। যে কোনো মূল্যে জাতির পিতার সম্মান অক্ষুণ্ণ রাখা হবে বলে মন্তব্য করেন বক্তারা। একই সঙ্গে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানের বিরুদ্ধে যে কোনো অপতৎপরতা রুখে দেওয়া হবে বলেও মন্তব্য করেন তারা। এখনো এই দেশে আমরা কিছু মানুষকে দেখছি যারা আমাদের জাতির পিতাকে বিতর্কিত করতে যাচ্ছেন, তার প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, তার প্রতি অমর্যাদা দেখাচ্ছেন। তার ভাস্কর্য ভাঙার মতো দুঃসাহস এই বাংলার মাটিতে তারা দেখিয়ে যাচ্ছেন। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু আলাদা দুটি শব্দ নয়। বাংলাদেশকে যারা অস্বীকার করে তারা জাতির জনককে অস্বীকার করে। জাতির পিতাকে স্মরণ করার জন্য যে ভাস্কর্য বিনির্মাণ করা হয়েছে, সেই ভাস্কর্যের প্রতি যখন আঘাত আনে তখন কিন্তু এই সংবিধানের প্রতি আঘাত আনে। একটা ভাস্কর্য তৈরি করা এটা কোনোভাবেই মূর্তিও নয় এবং এটা পূজার উদ্দেশ্যে করা হয় না। শতাব্দীর পর শতাব্দী যে প্রজন্ম আসবে তারা যেন জানতে পারে এই বাংলার মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে একজন লোক জন্মেছিল, যার নেতৃত্বে বাঙালি জাতি এক হয়েছে এবং এই দেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ইতিহাসে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত করেছে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা ও ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিভিন্ন জেলাতে সমাবেশ ও মিছিল করেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সমাবেশ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে যে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিও জানানো হয়। ২১ প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। বরিশালের সার্কিট হাউস চত্বর থেকে বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকারের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। পরে অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ হয়। রংপুর টাউন হলে জেলা ও বিভাগীয় সরকারি কর্মকর্তাদের প্রতিবাদ সমাবেশ হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও তাদের ইন্ধন দাতাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয় সমাবেশে। খুলনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন ও পদযাত্রা কর্মসূচি হয়েছে। সমাবেশে বক্তব্য দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এ সময় বক্তারা দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। সিলেট বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা প্রতিবাদ সমাবেশ করেন কবি নজরুল অডিটোরিয়ামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা ও অবমাননার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন হয়েছে। কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালের সামনে প্রতিবাদ সভা ও সমাবেশ করেছে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গোপালগঞ্জ, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ভোলা সহ বিভিন্ন জেলার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারী ও ইন্ধন দাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রত্না জামান, ২১ টেলিভিশন। পাকিস্তানে পরাজিত শত্রুরাই জাতির পিতার ভাস্কর্যের ওপর আঘাত করেছে।
তারা বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দিয়ে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করতে চায়। চট্টগ্রামে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, যারা বঙ্গবন্ধুকে আঘাত করে বাংলাদেশের অস্তিত্বের ওপর কালো থাবা বসাতে চায় তাদের দুঃসাহস গুড়িয়ে দেওয়া হবে। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিবলি শবনম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা ও ভাস্কর্য নিয়ে অপপ্রচারের প্রতিবাদে চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ করেছেন বিচারক, পুলিশ সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা। শনিবার সকালে নগরীর দামপাড়া থেকে শুরু হয় মানববন্ধন, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি। বিক্ষোভ কর্মসূচিতে চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়ে সেখান থেকে মিছিল সহ জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশে সমবেত হন। বাংলাদেশের অস্তিত্বের প্রতি আঘাত। এই সময় তারা জাতির পিতার ভাস্কর্য এবং তার সম্মান রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আমরাও হিউম্যান বিইং, আমরাও আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যখন বঙ্গবন্ধু জাতির পিতার ভাস্কর্য ভাঙা হচ্ছে। সেই জন্য আমরা এসেছি আপনাদের সাথে একাত্মতা প্রকাশ করতে। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, সেরকম আমরা সমস্ত কর্মকর্তার বিরুদ্ধে, আমরা মৌলবাদের বিরুদ্ধে, এই বিষয়টি একটি মেসেজ দেওয়ার জন্যই আজকের এই প্রোগ্রামটি। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করেন বক্তারা। বলেন, যারা ৭১-এ বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারেনি তারাই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঘাত করেছে। এখনই এদের প্রতিহত করার আহ্বান তাদের। কৃতিকারীদেরকে বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমাদেরকে রুখতে হবে। যারা বাংলাদেশ চায় নাই, যারা 19৭১ সালে সেই পাক হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়েছিল, আজকেও তারাই আজকে সেই গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমি অনুরোধ করব আপনাদের সকলকে, এই দুঃসাহস যারা করছেন যে আমাদেরকে আজকে প্রতিবাদ মঞ্চে এনেছেন, আমাদেরকে রাস্তায় নামাবেন না। রাস্তায় নামালে আপনাদের অস্তিত্ব থাকবে না। জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। কনকনে শীত আর ঘন কুয়াশায় উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন ব্যাহত হচ্ছে। শীত বস্ত্রের অভাবে বিপাকে পড়েছেন চরাঞ্চলের হতদরিদ্ররা। বেশি বিপদে খেটে খাওয়া মানুষ, শিশু আর বৃদ্ধরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে, সাথে আছে হিমেল বাতাস। কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা রংপুর। দুপুরেও দেখা মেলে না সূর্যের। হিমেল হাওয়ায় বেড়েছে শীত। দিনের বেলায়ও হেডলাইট চালিয়ে চলছে যানবাহন। সহায় সম্বলহীন হতদরিদ্ররা পড়েছেন বিপাকে। অতিরিক্ত ঠান্ডা পড়ছে, যে ঠান্ডায় খুবই কষ্ট হইতেছে। শীত বস্ত্রে আমরা অনেক কষ্টে আছি বাচ্চা কাচ্চা নিয়ে। কুড়িগ্রামে শীত আর কুয়াশায় চরাঞ্চল সহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষের দুর্ভোগ বেড়েছে। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা। আমাদের বর্তমানে যে কাজ নেই, কামাই নাই, টাকা নাই, এই জন্য পোশাক পাতি কিনতে পারতেছি না। রাস্তার মধ্যে ছাইলা তুলি আছি। তীব্র শীতে বগুড়ায় বিপাকে ছিন্নমূল মানুষেরা। খড়কুটো চালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। যারা তো মরছি, কম্বল টম্বল কিছুই পাইনি, ঘর দুয়ার নাই, কিছু নাই, খেতা নাই, কাপড় নাই, কিছু নাই, এই জন্য কষ্ট করে আছি। সিরাজগঞ্জেও কদিন ধরে সূর্যের দেখা মিলছে না। শীত বস্ত্রের অভাবে কষ্টে আছেন নিম্ন আয়ের মানুষ। খুব শীত পড়ছে, খুব কষ্ট করতেছি। ঠান্ডায় কাহিল গাইবান্ধার খেটে খাওয়া মানুষ। কাজ করতে না পেরে অনেক শ্রমিক শহরমুখী হচ্ছেন। বেশি বিপাকে নদী তীরবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বসবাসকারী হতদরিদ্ররা। ঠান্ডার জন্য কাজ করে গেলেও কারণ পেটের জ্বালা, ঠান্ডার মধ্যে কাজ করা নাই। নদী ভাঙা মানুষ, আমরা রাস্তার মধ্যে পড়ে আছি। চুয়াডাঙ্গায় 3 দিন ধরে বিকেল থেকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারদিক। দিনে তাপমাত্রা কিছুটা সহনীয় হলেও কমে যায় রাতে। তাপমাত্রার ওঠানামায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। সমর ইসলাম, 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধে শহীদদের বধ্যভূমি সংরক্ষণে স্মৃতিসৌধ নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে নেত্রকোনায়। 11টায় শহরের কাট্টলি মোড় এলাকায় বধ্যভূমির স্মৃতিসৌধ উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতা স্মৃতি বিজড়িত স্থানগুলোকে সংরক্ষণ করে আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস তুলে ধরতে হবে। এজন্য জেলায় চিহ্নিত বধ্যভূমিকে স্মৃতিসৌধ নির্মাণ করে তা সংরক্ষণ করতে হবে। জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সহ অন্যান্যরা।
নোয়াখালী পৌর সহ আশেপাশের ইউনিয়ন পর্যায়ের প্রান্তিক দরিদ্র অর্ধশতাধিক নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সকাল 11:30টায় নোয়াখালী শিল্পকলা একাডেমির হলরুমে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিনগুলো তুলে দেন নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল। নারীদের আর্থসামাজিক উন্নয়নের উদ্দেশ্যে কুয়েত ভিত্তিক সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট নামের একটি প্রতিষ্ঠান এই সেলাই মেশিন বিতরণ করে। দাতা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলার 2500-এরও বেশি নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করা হয়েছে। ময়মনসিংহে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় সভায় গৃহায়ন ও পূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, ফাহিম গোলন্দাজ বাবেল সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। ডিবি পরিচয়ে ঢাকার উত্তরার তুরাগ এলাকায় নিশাদ নগরের বাসা থেকে তুলে নেয়ার 1 মাসেও হদিস মেলেনি কুষ্টিয়ার ছেলে বাকি বিল্লার। কুষ্টিয়া প্রেস ক্লাবে বাকি বিল্লার বাবা ইয়াকুব আলী সংবাদ সম্মেলন করেন। সেখানে বাকি বিল্লার স্ত্রী কুলসুম আক্তার সহ 3 শিশু সন্তান উপস্থিত ছিলেন। বাকি বিল্লা কুষ্টিয়ার বেড়ামারার বাহিরচর শোলদাগ দক্ষিণপাড়া এলাকার ইয়াকুব আলীর ছেলে। তিনি ঢাকায় একটি ব্রডব্যান্ড ইন্টারনেট প্রতিষ্ঠানে কাজ করতেন। গেল 12 নভেম্বর বাসার নিচ থেকে ডিবি পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় একদল লোক। এদিকে তার 3 সন্তান বাবা ফিরে আসার প্রতীক্ষায় রয়েছে। বাকি বিল্লার বাবা ছেলেকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চেয়েছেন। নকশা বদলাতে হচ্ছে চট্টগ্রাম মহানগরীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের। এতে ব্যয় বাড়তে পারে 300 কোটি টাকা। বাড়বে বাস্তবায়নের সময়সীমাও। 16 কিলোমিটার দীর্ঘ এই উড়াল সড়কটি নগর কেন্দ্রের সঙ্গে বিমানবন্দর ও সমুদ্র সৈকতকে যুক্ত করবে। 2 প্রান্তের যাত্রীদের সময় বাঁচবে অন্তত 1.5 ঘন্টা। বিপ্লব মজুমদারের ক্যামেরায় একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুম আলিসা। নকশা বদলের কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের 8 কিলোমিটার অংশে কাজ শুরু করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আগের নকশা অনুসরণ করা হলে বন্দরের 5টি ফটক দিয়ে মালবাহী গাড়ি চলাচল ব্যাহত হতো। এজন্য সড়কের পাশে জায়গা অধিগ্রহণ করে নকশায় বড় পরিবর্তন আনা হচ্ছে। বন্দর এবং সিডিএ মিলে প্রতিনিধি সহ একটা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সুপারিশ করেছে আপনার এক্সিস্টিং রাস্তার উপর না গিয়ে বন্দরের কাস্টমস থেকে সলগোলা পর্যন্ত বন্দরের খালি জায়গা দিয়ে যাবে, অর্থাৎ রোডের বাইরে, এবং কাস্টম থেকে বারেক বিল্ডিং পর্যন্ত পাশে 30 থেকে 35 ফিট জায়গায় অ্যাকোয়ার করে ওইখান থেকে এলিভেটেড বাস্তবায়ন করা হবে। নিরাপত্তার কথা ভেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নকশা দিয়ে বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাছে আগেই আপত্তি জানিয়েছিল। তারপরও নির্মাণ কাজ শুরু হয়। পরে আপত্তির গুরুত্ব বিবেচনায় নকশা বদলের উদ্যোগ নেওয়া হয়। আসলে ডিজাইনটা যেরকম ছিল সেটি বন্দরের নিরাপত্তার জন্য, বন্দর একটি ISPS কমপ্লায়েন্স একটি আন্তর্জাতিক বন্দর, যেখানে আন্তর্জাতিক নিয়মকানুন ফলো করতে হয়, অন্যথায় আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট সাফার করবে। যে কথাটি আমরা এই প্রকল্পটি গ্রহণ করার সময় আমরা বলতে পারতাম, সেটাকে আমাদের মাঝপথের অনেক দেরিতে আমাদেরকে বলতে হলো। নগর কেন্দ্র থেকে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ও সমুদ্র সৈকতে পৌঁছতে এখন ঘন্টা 2 সময় লাগে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ওই দূরত্বে পৌঁছানো যাবে 15 থেকে 20 মিনিটে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। পদ্মা সেতু যেন স্বপ্নের বাস্তবায়ন। শেষ স্প্যান বসার পর স্বপ্নের সেতুটির সামনে থেকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে মুন্সিগঞ্জের মাওয়ায় ভিড় করছেন অনেকে। ছবি তুলছেন, আনন্দে ভাসছেন তারা। পাশাপাশি পদ্মা নদীর পাড় ঘুরে সৌন্দর্য উপভোগ করছেন অনেকে। ট্রলার ও স্পিড বোর্ডে করে পদ্মা সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্তেও যেতে দেখা যাচ্ছে দর্শনার্থীদের। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটোকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। পদ্মা সেতুর 41তম ও সর্বশেষ স্প্যান বসানো হয় বৃহস্পতিবার। এর মাধ্যমে নদীর উপর 6.15 কিলোমিটার সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়। স্বপ্নের এই সেতুর সামনে থেকে দেখতে মুন্সিগঞ্জের মাওয়ায় প্রতিদিন দর্শনার্থীদের ভিড় জমছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল সহ নানা যানবাহনে করে যাচ্ছেন সেখানে। ট্রলারে গেলে 2 ঘন্টা, এখন তো আপনি 20-30 মিনিটে সপ্তাহে আমরা 2-3 টিপ মারতে পারবো। এখন তো সপ্তাহে অ্যাক্টিভ হয়। কেউ পরিবার নিয়ে, কেউ বা বন্ধুদের সঙ্গে যাচ্ছেন স্বপ্নের সেতু দেখতে। সেতু পেছনে রেখে সেলফি তুলছেন অনেকে। নিজস্ব অর্থায়নে
পদ্মা সেতু বানিয়ে সারা পৃথিবীকে অবাক করে দিল। পদ্মা সেতু দেখতে যাওয়ার দর্শনার্থীরা জানালেন, কেবল সংবাদপত্রের পাতায় আর টেলিভিশনে পদ্মা সেতুর স্প্যান বসানো দেখেছেন। বাস্তবে সেতুটি এক নজর দেখতে ভিড় বাড়ছে শরীয়তপুরের জাজিরার নাওডোবা এলাকার পদ্মা পাড়েও। পরিকল্পিত পদ্মা সেতু, এটা আগে আমরা ভাবছি এটা স্বপ্ন, কিন্তু এখন দেখছি না, এটা বাস্তব। পদ্মা সেতুর যে সৌন্দর্যটা, সেটা অনেক কাছ থেকে দেখার যে আনন্দটা, সেটা উপভোগ করার জন্য আসছিলাম। রাজধানীর পাশাপাশি মাদারীপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, সাভার, কেরানীগঞ্জ থেকে যাওয়া দর্শনার্থীদেরও দেখা মিলল পদ্মা পাড়ে। মাওয়ার যে রাস্তা আছে এক্সপ্রেস হাইওয়ে, সেটা দিয়ে আমরা মনে করেন 3 থেকে 4 ঘন্টার মধ্যে বরিশালে পৌঁছে যেতে পারবো। এই দক্ষিণাঞ্চলের মানুষের জন্য তিনি যে এত বড় একটা উদ্যোগ বাংলাদেশের অর্থায়নে করতে পারছেন, সেই জন্য আমাদের সকলের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। 30 জন হাজি আমরা আসছি এই পদ্মা সেতু দেখার জন্য। স্বপ্নের পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ায় শোভাযাত্রা নিয়েও মাওয়ায় যাচ্ছেন অনেকে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু। আবারও আমন্ত্রণ 21 দেশের সংবাদে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে সারা দেশে আংশিক মেঘলা সহ ঘন কুয়াশা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে রংপুর বিভাগে 2-1 জায়গায় হালকা থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। একই সাথে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী 48 ঘন্টার তাপমাত্রা সামান্য পরিবর্তন হতে পারে। আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের পর তাপমাত্রা আরও কমতে পারে। গত 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 14.3 ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে 27.5 ডিগ্রি সেলসিয়াস। পৃথক ঘটনায় চুয়াডাঙ্গা, গাজীপুর ও মেহেরপুরে 3 জন নিহত হয়েছে। পুলিশ জানায় সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার 6 ঘড়িয়া বরসলুয়া মাঠের রাস্তার পাশে বিবস্ত্র অবস্থায় এক কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই কিশোরের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। এদিকে গাজীপুরের শ্রীপুর পৌরসভা ভাংনাহাটি নতুন বাজার এলাকায় গিয়াসুদ্দিন নামের এক অটোরিকশা গ্যারেজ মালিককে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মেহেরপুরের গাংনীতে ট্রাক্টর উল্টে চালক রুহুল আমিন নিহত হয়েছে। শনিবার সকাল 7:30টার দিকে গাংনী হাটবোয়ালিয়া সড়কের গজারিয়া হেমায়তপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। যদিও মানছি দূরত্ব, তবুও থাকছি সংযুক্ত, এমন প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলিতে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও তথ্য প্রযুক্তি বিভাগের সহযোগিতায় দুপুরে উপজেলা পরিষদ হলরুমে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও উপজেলা পরিষদ সভাকক্ষে উপস্থিত বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 16টি টিম অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে ক্লেমেন্ট টি20 ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স ক্লেমেন্ট ক্রিকেট একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি উন্মোচন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন রাসিক মেয়র AHM খায়রুজ্জামান লিটন। এ সময় মেয়র বলেন, ক্রীড়ায় শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। রাজশাহীর ক্রীড়াঙ্গনে রয়েছে গৌরবোজ্জ্বল সাফল্য। এর আগে উদ্বোধনী খেলায় অংশগ্রহণকারী শহীদ শামসুল আলম স্মৃতি সংসদ ও লার্নিং পয়েন্ট ক্রিকেট ক্লাবের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন মেয়র লিটন। এই টুর্নামেন্টে 80টি দল অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে ক্লেমেন্ট ক্রিকেট একাডেমির পরিচালক, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার কুতুবউদ্দিন উপস্থিত ছিলেন। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষা ক্লাবে মন্টু ডাক্তার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আতশবাজি ও পায়রা উড়িয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ডাক্তার সামিল উদ্দিন আহমেদ শিমুল।
টুর্নামেন্টে মোট 8টি দল অংশগ্রহণ করবে। উদ্বোধনী খেলায় বিজয় নিশান দল বনাম মুক্তিযোদ্ধা দল অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তহিদুল আলম টিয়া, মনকষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুবুর রহমান মিজান, টুর্নামেন্টের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম ও ক্রীড়া সম্পাদক সাদ্দাম আলী সহ অন্যান্যরা। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দ্বিতীয় টিউবের নির্মাণ কাজ শুরু হয়েছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী সহ পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। টানেলের আনোয়ারা প্রান্তে সেতু বিভাগের সচিব এবং প্রকল্প পরিচালক সংশ্লিষ্ট প্রকৌশলীরা সংযুক্ত ছিলেন। টানেলটি বাস্তবায়ন করছে সেতু বিভাগ কর্তৃপক্ষ। চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি টানেলের নির্মাণ কাজ করছে। প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে 9,880 কোটি টাকা। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানেলের উদ্বোধন করেন। ইতিমধ্যে চট্টগ্রাম নগর থেকে আনোয়ারা যাওয়া টিউবের নির্মাণ কাজ শেষ হয়েছে। সময়সীমা ধরা আছে, সেটা হলো আমাদের 2022 সালের ডিসেম্বরের মধ্যে এটা শেষ করার টার্গেট। আমি আশা করি আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা 2022 সালের ডিসেম্বরের পূর্বে এটা সমাপ্ত করতে পারবো। 12 ডিসেম্বর থেকে নতুন বছরের 24 জানুয়ারি পর্যন্ত 6 সপ্তাহ ব্যাপী হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে রাঙামাটিতে। সকালে রাঙামাটি রিজার্ভ বাজার শীতাশ্রম মন্দির প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডক্টর বিপাশ খিসা। হাম নির্মূল ও রুবেলা নিয়ন্ত্রণে এই ক্যাম্পেইন চলাকালে রাঙামাটি জেলার 9 মাস থেকে 10 বছরের নিচের প্রায় 1,38,000 শিশুকে 1 ডোজ MR টিকা দেওয়া হবে। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিনোদ শেখর চাকমা, হাম রুবেলা টিকা কর্মসূচির তত্ত্বাবধায়ক জয়সান তজঙ্গা সহ স্বাস্থ্যকর্মীরা। করোনা মোকাবেলায় ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক পরিধান নিশ্চিত করতে নগরীর বিভিন্ন বিনোদন কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন। দুপুরে নগরীর ফয়েজ লেক ও পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা ঘুরে দেখেন এবং ভ্রমণ পিপাসু দর্শনার্থীদের সচেতন হয়ে মাস্ক পরার জন্য ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, অর্থনীতির চাকা সচল রাখতে সরকার লকডাউন না করে জনগণকে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও সাধারণ জনগণকে সচেতন করতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়ে পরিদর্শন করা হচ্ছে। মানুষের মধ্যে মাস্ক পরার সচেতনতা বাড়ার করোনা মোকাবেলায় জয়ী হওয়ার আশা প্রকাশ করেন তিনি। চট্টগ্রামে শেষ হয়েছে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট। চট্টগ্রাম বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জিতেছে কক্সবাজার। শুক্রবার সন্ধ্যায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় কক্সবাজার জেলা ফুটবল অ্যাসোসিয়েশন 1-0 গোলে পরাজিত করে ফেনী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনকে। শিরোপা জিতে নগদ 1 লাখ টাকা পুরস্কার ও ট্রফি জিতে নেয় কক্সবাজার। রানার্স আপ ফেনী ট্রফি সহ নগদ 50,000 টাকা লাভ করে। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান শামসুল হক চৌধুরী খেলা শেষে 2 দলের হাতে পুরস্কার তুলে দেন। এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দেশ জুড়ে সমাবেশ, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার। উত্তরাঞ্চল সহ বিভিন্ন জেলায় কনকনা শীত, ঘন কুয়াশায় জনজীবন ব্যাহত। ব্যয় বাড়ছে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের, বাড়বে বাস্তবায়নের সময়সীমা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।